আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রির সেকেন্ড ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাইজের সূত্র, হাকেল তত্ত্ব, আর্থোপ্যারা ও মেটাপ্যারা নির্দেশক গ্রুপ। আজকে আমরা এখানে যে পিডিএফ ফাইলটি ব্যবহার করছি এই পিডিএফ ফাইলটি হচ্ছে পার্থ ঘোষের। আপনারা যদি কেউ এই পিডিএফ ফাইলটি নিতে চান তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনার ইমেল আইডি পাঠিয়ে সেন্ড করবেন, তাহলে আমি আপনার ইমেল আইডিতে এই ফাইলটি পাঠিয়ে দেব। আজকে আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইজেব সূত্র। সাইজেব সূত্র হচ্ছে হ্যালোজেন ও অ্যালকেন অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড এর হ্যালোজেন যুক্ত কার্বনের সন্নিহিত যে বিটা কার্বন পরমাণুতে কম সংখ্যক হাইড্রোজেন থাকে, প্রধানত তা থেকে হাইড্রোজেন এবং পাশের কার্বন থেকে হ্যালোজেন যুক্ত হয়ে হাইড্রোজেন হ্যালাইড গঠন করে এবং তা অপসারিত হয় এবং অ্যালকিন উৎপন্ন করে। সাইজেব সূত্রটি কাজ করে সাধারণত অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে বিক্রিয়া ঘটানোর জন্য আমাদের অবশ্যই কাস্টিক পটাশ ও কাস্টিক সোডা অ্যালকোহলীয় দ্রবণ নিতে হবে। এই প্রসঙ্গে আমরা সর্বদাই মনে রাখবো যে কোনো অপসারণ বিক্রিয়া ঘটাতে হলে আমাদের অবশ্যই অ্যালকোহলীয় দ্রবণ নিতে হবে। এই ধরনের বিক্রিয়ায় যেহেতু অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করা হয়, তাই এই বিক্রিয়ায় বিকারকে অবশ্যই একটি হ্যালোজেন মূলক থাকবে, অর্থাৎ বিকারকে আমরা অবশ্যই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এর যে কোনো একটি মৌল দিতে হবে। এখন এই বিক্রিয়ায় হ্যালোজেন মৌলটি বের হবে। এই বিক্রিয়ায় যে মেকানিজম সেটি হচ্ছে এই বিক্রিয়ায় হ্যালোজেন মৌলটি বের হয়ে যাবে এবং পাশের কার্বন পরমাণু থেকে হাইড্রোজেন বের হয়ে অপসারিত হবে। এর ফলে প্রতিটি কার্বন পরমাণুতে একটি করে হাত খালি হয়ে যাবে এবং তারা পরস্পরের সেই হাত দিয়ে ধরে কার্বন কার্বন দ্বিবন্ধন সৃষ্টি করে অ্যালকিন উৎপন্ন করবে। এখন এই ধরনের দুইটি উৎপাদ সৃষ্টি হবে এবং কোনটি প্রধান উৎপাদ তা নিশ্চিত করতে আমরা এই সাইজের সূত্রটি ব্যবহার করে থাকি। বিষয়টি আমরা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি। এখানে দেখা যাচ্ছে 2-ক্লোরোবিউটেনের সঙ্গে অ্যালকোহলীয় দ্রবণ কাস্টিক পটাশ যুক্ত করা হলে এখানে যে বিক্রিয়াটির মেকানিজম সেটা হচ্ছে প্রথমেই এই হ্যালোজেন মৌলটি বের হবে। এই হ্যালোজেন মৌলটি বের হয়ে পটাশিয়ামের সঙ্গে যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে এবং পরবর্তীতে এই হ্যালোজেন মৌলের পাশে যে কার্বন রয়েছে সেখান থেকে একটি হাইড্রোজেন বের হয়ে এই হাইড্রোজেনটি পটাশিয়াম হাইড্রোক্সাইডে হাইড্রোক্সিল মৌলের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে। এবং এখন এই হ্যালোজেন মৌলটি বের হওয়ার ফলে এবং এখান থেকে হাইড্রোজেন মৌলটি বের হওয়ার কারণে আমরা দুইটি যে উৎপাদ পাবো সেই উৎপাদ দুইটি হচ্ছে এখানে একটি, এখানে একটি। এখন এই দুইটি উৎপাদের মধ্যে কোনটি প্রধান উৎপাদ তা নির্ণয় করার জন্য আমরা এখানে যে সূত্রটি ব্যবহার করব সেটি হচ্ছে সাইজেব সূত্র। সাইজেব সূত্র অনুযায়ী আমরা এখানে যদি দেখি এই ক্ষেত্রে কোনটি প্রধান উৎপাদ হবে তা নির্ধারণ করার একটি সহজ উপায় আছে, সেটি হলো অ্যালকিনের স্থায়িত্ব নির্বাচন। যে অ্যালকিনের স্থায়িত্ব বেশি হবে সে অ্যালকিনের স্থায়িত্ব বেশি হবে সে অ্যালকিনটি কি হবে, অধিক সক্রিয় হবে। তাই এখানে আমরা যদি অ্যালকিনের ক্রোমোটা দেখি, যে অ্যালকিনের মধ্যে এখানে দেখা যাচ্ছে 4টা অ্যালকাইল মূলক রয়েছে। 4টা অ্যালকাইল মূলক থাকার কারণে এদের সক্রিয়তা বেশি। এখানে দেখা যাচ্ছে 3টা অ্যালকাইল মূলক রয়েছে, এটার একটু কম, আর এখানে 2টি অ্যালকাইল মূলক রয়েছে সেজন্য এটা আরো কম। এখন আমরা এই ক্রম অনুযায়ী উল্লিখিত বিক্রিয়ার প্রধান উৎপাদের চেয়ে দ্বিতীয় উৎপাদন অধিক স্থায়ী, কারণ দ্বিতীয় উৎপাদটিতে আমরা এখানে যে আমাদের বিক্রিয়ার মধ্যে যে দ্বিতীয় উৎপাদটি রয়েছে সেখানে আমরা দেখতেছি 2টা অ্যালকাইল মূলক রয়েছে। এই 2টি অ্যালকাইল মূলক থাকার কারণে এটা একটি এই যৌগটি বেশি সক্রিয়। সুতরাং আমাদের যে প্রধান উৎপাদ হবে সেটি হবে এই যৌগটি হচ্ছে আমাদের প্রধান উৎপাদ। পরবর্তীতে বিষয়টি আমরা আরেকটি উদাহরণের সাহায্যে লক্ষ্য করি। 2-ব্রোমোবিউটেনের মধ্যে আমরা যদি এই বিক্রিয়ায় সাইজেব বিক্রিয়া ঘটাই, সাইজেব সূত্র প্রয়োগ করলে আমরা এখানে দুইটির কি পাবো, দুইটি আমরা উৎপাদ পাবো। একটা হচ্ছে 2-বিউটিন আর একটা হচ্ছে 1-বিউটিন। এখানে 2-বিউটিনের মধ্যে 2টা অ্যালকাইল মূলক রয়েছে। এই 2 অ্যালকাইল মূলক থাকার কারণে
এটা সক্রিয়তা বেশি এবং এটাই হচ্ছে এই বিক্রিয়ার প্রধান উৎপাদ। আর এখানে নিচের যৌগটির মধ্যে একটি অ্যালকাইল মূলক রয়েছে, যার কারণে এটা সক্রিয়তা এই 2 বিউটেনের চেয়ে কম। সুতরাং এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে প্রধান উৎপাদ পাবো সেটি হচ্ছে 2 বিউটিন। পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাকেল তত্ত্ব। হাকেল তত্ত্ব কি? হাকেল তত্ত্ব হচ্ছে যেসব জৈব যৌগের গঠন চ্যাপ্টা বা সমতলীয় বলয়াকার বিশিষ্ট এবং বলয় গঠনকারী পরমাণু সমূহ 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন দ্বারা আণবিক অরবিটাল সৃষ্টি করে, তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। সাধারণত এই হাকেল তত্ত্ব দিয়ে আমরা বুঝতে পারি কোনটি অ্যারোমেটিক যৌগ বা কোনটি অ্যারোমেটিক যৌগ নয়। হাকেল তত্ত্ব হলো অ্যারোমেটিক যৌগ শনাক্তকারী একটি উপায়। এর হাকেল তত্ত্বের শর্ত হচ্ছে দুইটি: যৌগ একটি চক্র বা রিং থাকতে হবে, যৌগে অবশ্যই একটি চক্র বা রিং থাকতে হবে এবং সেই রিং বা চক্রে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। এই 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন এবং যৌগটি যদি একটি চক্র আকারে থাকে তাহলে সেই যৌগটি হবে একটি অ্যারোমেটিক যৌগ। এখানে n এর মান একটি পূর্ণ সংখ্যা হতে হবে, অর্থাৎ 4n+2, এখানে n এর মান হচ্ছে পূর্ণ সংখ্যা 1 2 3 হতে হবে। কোন যৌগ অ্যারোমেটিক কিনা সেটা নির্ধারণ করতে হলে আমরা প্রথমেই দেখতে হবে যৌগটির চক্র বা রিং আছে কিনা। যদি যৌগটিতে রিং থাকে বা সেই রিং বা চক্রে মোট কয়টি পাই ইলেকট্রন আছে তা বের করতে হবে। এই ক্ষেত্রে প্রথমে আমাদের যৌগটিকে কয়টি কার্বন কার্বন দ্বিবন্ধন আছে সেটা বের করতে হবে। এখানে 4n+2 = x বা 4n = x-2 বা n = x-2 ডিভাইডেড বাই 4। এখানে x এর যেই সকল মানের জন্য n এর মান পূর্ণ সংখ্যা হবে সেই সংখ্যক পাই ইলেকট্রন যদি ওই যৌগটিতে থাকে তবে সেটা হবে অ্যারোমেটিক যৌগ। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এখানে 6 পাই ইলেকট্রনস, 8 পাই ইলেকট্রনস এবং 10 পাই ইলেকট্রনিক্স এর তিনটি চাক্রিক বা রিং আকারের যৌগ দেখতে পাচ্ছি। এখন এটি হচ্ছে অ্যারোমেটিক, এটিও অ্যারোমেটিক এবং 8 পাই ইলেকট্রন এটি নট অ্যারোমেটিক। তাও এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যদি কোনো চাক্রিক যৌগে চক্র গঠনকারী পরমাণুর মধ্যে কার্বন ব্যতীত ভিন্ন পরমাণু থাকে, আমি আবারও বলছি কার্বন ব্যতীত ভিন্ন পরমাণু যেমন নাইট্রোজেন, অক্সিজেন বা সালফার ইত্যাদি থাকে, সেই পরমাণুর মুক্তজন ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন মোট পাই ইলেকট্রনের সাথে যোগ করতে হবে। এই ক্ষেত্রে পাই ইলেকট্রনের সংখ্যা 2 যোগ করে সমীকরণে বসাতে হবে। মান বসিয়ে আমরা মান হিসাব করলেই আমরা জানতে পারবো যৌগটি অ্যারোমেটিক কিনা। এখানে আমরা বিভিন্ন চাক্রিক যৌগ দেখতে পাচ্ছি, যেমন সাইক্লোপ্রোপিন আয়ন, এখানে n এর মান হচ্ছে 0, 4n+2 = 0। তারপরে হচ্ছে বেনজিন, তার প্রিডিন, ন্যাপথলিন, অ্যানথ্রাসিন, ফিউরান, পাইরল। সাধারণভাবে এদের আণবিক গঠনে দেখা যায় যে দুটি পাই বন্ধন অর্থাৎ 4টি পাই ইলেকট্রন থাকে, কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি পঞ্চভুজাকার যৌগের হেটারো পরমাণুর বলয় মধ্যস্থ নিঃসঙ্গ ইলেকট্রন যুগল পাই ইলেকট্রন সিস্টেমে অংশগ্রহণ করে বলয়ের মোট ইলেকট্রন সংখ্যার মান 4n+2 এর পূর্ণ সংখ্যা পড়ে থাকে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থোপেরা মেটা নির্দেশক গ্রুপ। অর্থোপেরা নির্দেশক গ্রুপ যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপন রূপে বেনজিন বলয়ে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলয়ে অর্থোপেরা অবস্থানে প্রবেশ করে, সে সকল গ্রুপকে অর্থোপেরা নির্দেশক গ্রুপ বলা হয়। যেমন হাইড্রোক্সিল, NH2, NHCH3 ইত্যাদি। অর্থোপেরা নির্দেশক গ্রুপকে চক্র সক্রিয়কারী গ্রুপ বলা হয়, কেননা এর বেনজিন বলয়ে সক্রিয়তা বৃদ্ধি করে। অ্যালকাইল গ্রুপ ও অ্যারাইল গ্রুপ ব্যতীত অন্যান্য সব অর্থোপেরা নির্দেশক গ্রুপে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপস্থিত থাকে, যা থেকে আমরা অর্থোপেরা নির্দেশক গ্রুপ সহজেই শনাক্ত করতে পারি। আবার ওই গ্রুপগুলো যে পরমাণু বেনজিন বলয়ের সাথে সরাসরি যুক্ত থাকে সেটি অন্য কোনো পরমাণুর সাথে দ্বিবন্ধন বা দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে না। অর্থাৎ অর্থোপেরা নির্দেশক গ্রুপের বৈশিষ্ট্য হচ্ছে দুইটি। নাম্বার 1 বৈশিষ্ট্য হচ্ছে সংযোগকারী পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপস্থিত থাকে, অ্যালকাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ ব্যতীত সবগুলোতে সংযোগকারী পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপস্থিত থাকে।
দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সংযোগকারী পরমাণুতে অন্য কোনো পরমাণুর সাথে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয় না। এখানে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। পরবর্তীতে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মেটা নির্দেশক। যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক গ্রুপে বেনজিন বলয়ে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলয়ে মেটা অবস্থানে প্রবেশ করে সেই গ্রুপকে বলা হয় মেটা নির্দেশক গ্রুপ। এখানে আমরা কয়েকটি উদাহরণ দেখতে পাচ্ছি। এই সবকিছু হচ্ছে আমাদের মেটা নির্দেশক গ্রুপ। মেটা নির্দেশক গ্রুপ বেনজিন বলয়ের ইলেকট্রনের ঘনত্ব হ্রাস করে এবং সেজন্য এদের উপস্থিতির কারণে বেনজিন বলয়ের শক্তিটা কিছুটা কমে যায়। এই কারণে এদের সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ বলা হয়। মেটা নির্দেশকারী গ্রুপকে সক্রিয়তা হ্রাসকারী গ্রুপও বলা হয়। সকল মেটা নির্দেশক গ্রুপ বেনজিন বলয়ের সাথে যেই পরমাণুর সাথে যুক্ত থাকে এবং সংযোগকারী পরমাণুর অন্য কোনো পরমাণুর সাথে একটি দ্বিবন্ধন ও ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। আবার মেটা নির্দেশক গ্রুপগুলোতেও কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে না। অর্থাৎ মেটা নির্দেশক গ্রুপগুলোরও দুইটি বৈশিষ্ট্য রয়েছে। নাম্বার ওয়ান বৈশিষ্ট্য, সংযোগকারী পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপস্থিত থাকে না। নাম্বার দ্বিতীয় যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে সংযোগকারী পরমাণুতে অন্য কোনো পরমাণুর সাথে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয় না। আমরা বিষয়টি এখানে কয়েকটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। আশা করি এই ক্লাসটি থেকে তোমরা খুব সহজেই অর্থপ্যারা, মেটা নির্দেশক, হাকেল তত্ত্ব এবং সাইজেফিক সূত্রটি খুব সহজেই বুঝতে পেরেছ। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তবে অবশ্যই তা আমাদের কমেন্ট করে আমাদের জানাবে। আর যারা এই পিডিএফ ফাইলটি তারা নিজেদের কাছে নিতে চাও তারা অবশ্যই তাদের ইমেল অ্যাড্রেস আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবে। আমরা তোমাদের ইমেলে এই পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেব। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখো যাতে পরবর্তীতে আপলোড কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ক্লাসটি করার জন্য।